আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের রাষ্ট্র, আমাদের রাজনীতি, আমাদের রাজনীতিবিদ এবং আমাদের রাজনৈতিক দলগুলো নানাভাবে এখন দেশি এবং আন্তর্জাতিক যে সাইবার সন্ত্রাসী রয়েছে তাদের কবলে পড়েছে। এই সাইবার সন্ত্রাসীরা তারা কেউ বাংলাদেশি, হয়তোবা কেউ আমেরিকান, কেউ চাইনিজ, কেউ কোরিয়ান, কেউ হংকং। এই সন্ত্রাসীদের একটা গ্রুপ ব্যাংক লুট করছে, সেন্ট্রাল ব্যাংক লুট করছে। আমাদের মিলিটারির যে ওয়েবসাইটগুলো রয়েছে, সামরিক যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে তারা হ্যাকিং করার চেষ্টা করছে। সরকারি দপ্তরগুলোকে জিম্মি করছে। এই গেল একটা গ্রুপ। আরেকটা গ্রুপ নানা রকম পর্ন ভিডিও বানিয়ে, নানা রকম এআই দিয়ে পর্ন ভিডিও বানিয়ে বিভিন্ন রাজনীতিবিদ, আমলা, কামলা, সেনাপ্রধান থেকে শুরু করে সবাইকে জিম্মি করে যা মুখে আসে সেই কথাগুলো বলে পুরো দেশ সমাজকে একটা অশ্লীলতার জোয়ারে ভাসিয়ে দিচ্ছে। অন্যদিকে আমাদের সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সেটা বাংলাদেশ ব্যাংক হোক, ডিজিএফআই হোক, কচুক্ষেত হোক, পুলিশ হেডকোয়ার্টার হোক, সেখানে এই সকল সাইবার সন্ত্রাসীদের কতগুলো হ্যান্ডস রয়েছে। এমনকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো ডিবি বলেন, এসবি বলেন, তারপরে এনএসআই বলেন, তারা এই যে হ্যান্ডসগুলো অর্থাৎ এ সকল প্রতিষ্ঠানে যে সকল দুর্বৃত্ত রয়েছে, ইনক্লুডিং আমাদের যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং যে সেল রয়েছে এনটিএমসি, যেটাতে কর্নেল জিয়াউল হাসান ছিলেন, এটার মধ্যেও অনেক এই সাইবার সন্ত্রাসীদের এজেন্ট রয়েছে। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির টেলিফোন কল, এরপর এই গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে দুর্বৃত্তরা তারা বিভিন্ন জায়গাতে হানি ট্র্যাপ করে, ট্র্যাপ তৈরি করে, তারপরে কখনো কখনো ট্র্যাপও বলা যাবে না, একেবারে অস্ত্রের মুখে এমন কতগুলো ঘটনা তারা ঘটিয়ে আবার এই জিনিসগুলো সাইবার সন্ত্রাসীদের হাতে ছেড়ে দিয়ে তারপরে সেখানে কখনো কখনো শত শত কোটি টাকার ডিল তারা করে থাকেন। এবং এই কাজের কারণে কি হলো, আমাদের দেশে বাংলাদেশ ব্যাংকের মতো ব্যাংক লুট হয়ে গেছে এদের কারণে অনেকগুলো প্রাইভেট ব্যাংক, এগুলো পত্রপত্রিকা আসেনি, বহুবার লুট হয়েছে। অনেকগুলো কর্পোরেট হাউস তারা যারা এই ব্যবসায়িক লেনদেন করে তাদের ইমেল হ্যাক করে, কম্পিউটার হ্যাক করে শত শত কোটি টাকা তারা লুট করেছে। ব্যক্তিগত স্বাধীনতা যারা আছে, ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, এখানে সেই তাদের যে হ্যাকিং এক্সপার্টনেস এটা ব্যবহার করে বহু পরিবারকে তছনছ করে দিয়ে এখন টোটাল দেশ, হোল কান্ট্রি, ইংরেজিতে যেটিকে বলা হয় ট্রাম্বলিং ইন ফেয়ার, ভয়ে থলথল করে কাঁপছে এই সন্ত্রাসীদের যন্ত্রণায়। এই সন্ত্রাসীদের কবল থেকে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী এবং তার কন্যা তারাও নিরাপদ নন। শেখ হাসিনা তার পরিবার নিরাপদ নন, আইজি সাহেব তার পরিবার নিরাপদ নন, তারপর সেনাবাহিনীর প্রধান, এমনকি ডিজিএফআইয়ের প্রধান তারাও নিরাপদ নন। মন্ত্রী সালাউদ্দিন সাহেব এখন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও নিরাপদ নন, অন্য কোনো মন্ত্রীও নিরাপদ নন। এরা যাকে ইচ্ছা তাকে জিম্মি করছে এবং যা ইচ্ছা তা বলে বেড়াচ্ছে। এবং এখনকার প্রযুক্তি এমন একটা অবস্থা হয়ে গেছে, যে কোনো মানুষের কণ্ঠ, যে কোনো মানুষের শরীর, মানে সব কিছু এখন এআইয়ের মাধ্যমে করা সম্ভব। তথ্য মানুষ জানতে চায়, এই তথ্যকে বিকৃত করে উপস্থাপন করার জন্য যে ধরনের প্রমাণপত্র, যেটা দেখলে আপনার মনে হবে যে এটা হয়েছে। যেমন আমি দুটো উদাহরণ দিই। সাম্প্রতিক সময়ে একটি গোলাপি বাস দুর্ঘটনা কবলিত হয়েছে হানিফ পরিবহন
এটি করেছে, এরকম একটা ভুয়া এআই দিয়ে তৈরি করা ফটো কার্ড ছেড়ে দেওয়া হয়েছে। কেউ বুঝতে পারেনি। আমি প্রথম এটাকে বললাম যে দেখুন তো এগুলো সহ্য হয়, এআই দিয়ে একটা বাসকে কি করা হচ্ছে। কিন্তু আমি বললাম এটা এআই নির্মিত, তারপরও এটা লক্ষ লক্ষ মানুষ গালাগালি করছে যে এই বাসের কি দরকার ছিল। এই যে মানুষের মধ্যে অস্থিরতা, মানুষের মধ্যে যে নেতিবাচক চিন্তা, এবং মানুষ সবসময় মন্দ কথা শুনতে চাচ্ছে, এই যে মানুষের যে মনোজগতের একটা ব্যাপক পরিবর্তন, এটা এই সাইবার সন্ত্রাসীদের কারণে হচ্ছে। তারেক রহমান সাহেব কখন ভারতে যাবেন, ভারতের দিল্লির কোন হোটেলে তিনি থাকবেন, এটা সরকারি কর্মকর্তারা জানার আগে বাংলাদেশের কিছু সোর্স জেনে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এই খবরগুলো সাইবার সন্ত্রাসীদের কাছে চলে যাচ্ছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, এই তথ্যগুলো, তাদের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, দেশি বিদেশের যত কিছু খবর, যেগুলো সিক্রেটলি, মানে দেখা গেল ঘটনা সত্য, একেবারে ঘটনা সত্য, কিন্তু এগুলো প্রচার করাটা রাষ্ট্রের জন্য কল্যাণজনক হবে না, সমাজের জন্য ভালো হবে না, রাজনীতির জন্য ভালো হবে না। তো এইরকম বিষয়গুলো যেগুলো ডিজিএফআই এর কাছে থাকে, যেগুলো এনএসআই এর কাছে থাকে, যেগুলো এনটিএমসির কাছে থাকে, তারপর যেগুলো এসবির কাছে থাকে, ডিবির কাছে থাকে, সেই বিষয়গুলো এখন অনায়াসে উইদিন 1 মিনিটে সাইবার সন্ত্রাসীদের কাছে চলে যাচ্ছে। এই সন্ত্রাসীরা সে সকল তথ্য নিয়ে জায়গা মতো ফোন করছে এবং তাদের কাছে টাকা দাবি করছে, এবং সেই টাকা অনেক ক্ষেত্রে তার পেয়েও যাচ্ছে। যখন পাচ্ছে না তখন সেগুলো তারা আবার প্রচার করে দিচ্ছে, আবার সেই টাকা ওই যে বিভিন্ন সরকারি অফিসগুলোতে যারা জড়িত আছে তাদের মাধ্যমে এগুলো ভাগাভাগি হচ্ছে। এই যে সাইবার সিকিউরিটি, সেই সাইবার সিকিউরিটির কারণে শেখ হাসিনার সর্বনাশ ঘটেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সর্বনাশ ঘটেছে, আসিফ নজরুল থেকে মোস্তফা সরোয়ার ফারুকী, সবার যেভাবে ঘটনা ঘটেছে, একইভাবে এই জমানাতে জামাতের আমির, জামাতের সাধারণ সম্পাদক, এনসিপির অনেক নেতৃবৃন্দ, বিএনপির অনেক নেতৃবৃন্দ, প্রভাবশালী মন্ত্রী, তারা সবাই এই সন্ত্রাসীদের নেটওয়ার্কের মধ্যে পড়ে গেছে, তাদের জালের মধ্যে পড়ে গেছে, তাদের ফাঁদের মধ্যে পড়ে গেছে। এখন সবাইকে জিম্মি করা হচ্ছে। জাস্ট কিভাবে তথ্য বিকৃত হয়, জাস্ট একটা উদাহরণ দেই। যেমন আমাদের ধরেন সালাউদ্দিন সাহেব, এখন সবাই তাকে শিলং সালাউদ্দিন ডাকছেন। একজন ভদ্রলোক, আপনি যেভাবে তিনি র্যাবের হাতে নিগৃহীত হয়েছেন, অপমানিত হয়েছেন, এবং যেভাবে র্যাব তাকে বাংলাদেশ থেকে নিয়ে পাগল বানিয়ে ভারতের শিলংয়ের মাটিতে ছেড়ে দিয়েছেন, ওই ছবিটা আপনি দেখেন। শুকনো, জীর্ণ, অর্ধ উন্মাদ, চাদর গায়ে দেয় একজন মানুষ, এবং তাকে যে আয়না ঘরে রেখে দীর্ঘদিন অভুক্ত রাখা হয়েছে, তার ওজন অর্ধেক করে দেওয়া হয়েছে। ওই দৃশ্য, ওই ছবি থাকার পরেও এই সাইবার সন্ত্রাসীদের কারণে আমরা এখন তাকে শিলং সালাউদ্দিন বলছি। আচ্ছা, এরপর তাকে আমরা বলছি তিনি এস আলমের লোক। এখন এই সাইবার সন্ত্রাসীরা এমনভাবে এই জিনিসগুলো তুলছেন যে আপনি এর বিরুদ্ধে কোনো ন্যারেটিভ তৈরি করতে পারবেন না। জনাব সালাউদ্দিন সাহেবের ছেলে একেবারে বয়সী তরুণ, আমাদের ছেলের বয়সী। এখন এই সালাউদ্দিন সাহেবের ছেলে, সে একটা প্রফেশনে আছে, একটা কাজ করার চেষ্টা করছে। এখন সেই কাজ করার চেষ্টা করার পরে তার কয় টাকা লাভ হলো, কয় টাকা বেতন পেলো, কি হলো, সব কিছুর ব্যাংক ডিটেলস আছে। অন্যায় করলে আপনি বলেন তথ্য প্রমাণ সহকারে, কিন্তু তিনি, মানে সালাউদ্দিন সাহেবের ছেলে, 40,000 কোটি টাকা এখান থেকে এই কাজ করে ফেলছে। এই ধরনের ভুয়া তথ্য দিয়ে এই সাইবার সন্ত্রাসীরা, মানে সালাউদ্দিন সাহেবের মতো সবচেয়ে পাওয়ারফুল মানুষকে তছনছ করে দিচ্ছে। এবং এই যে সাইবার সন্ত্রাসীদের এই আক্রমণটা গত 2 বছরে মারাত্মক আকার ধারণ করেছে। যতটুকু আমি জানি যে আওয়ামী লীগ জামানাতে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, একেবারে নিতান্ত ভদ্রলোক মানুষ, শান্তশিষ্ট মানুষ, কারো ওইভাবে ক্ষতি কখনো করেছেন এরকম আমাদের জানা নেই। কিন্তু
যেহেতু তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, কাজেই তাকে এটা টোকা দিবে, এটা বাজে কথা বলবে, তার ছেলেকে নিয়ে এটা কোনো সাইবার সন্ত্রাসী এটা রিপোর্ট করবে, এই ধরনের কথা কেউ কল্পনায় আসতো না। যদি আওয়ামী লীগ জমানাতে সেই সালাউদ্দিন সাহেবের ছেলেকে নিয়ে যে ঘটনা এখন ঘটছে, এরকম ঘটনা যদি সেই আসাদুজ্জামান খান কামালের ছেলের ক্ষেত্রে ঘটত, সঙ্গে সঙ্গে আসাদুজ্জামান খান কামালের কিচ্ছু বলতে হতো না, সঙ্গে সঙ্গে বিপ্লব, হারুন, মেহেদি, এরপরে মোল্লা নজরুল, এইরকম অন্তত পক্ষে 50 জন পুলিশ কর্মকর্তা, কিচ্ছু বলতে হতো না। সেখানে আন্টু বান্টু, পিঙ্কু মিঙ্কু, ইল্লু বিল্লু, যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে, ওদের বাপ মা 14 গোষ্ঠী একদম ধরে এনে রীতিমতো, মানে কি বলবো, বাপের নাম ভুলিয়ে দিত, বাপের নাম ভুলিয়ে দিত। ফলে কি হলো, ওই জমানাতে কিন্তু মানে তারা পাগলামো করেছে, বদমাইশি করেছে, কিন্তু এরকম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নয়। আপনি কি দেখেন তো আসাদুজ্জামান খান কামালকে নিয়ে এই ধরনের কোনো কথাবার্তা আছে কি না, কিংবা অন্য যারা খুব পাওয়ারফুল মানে ওই সময়টাতে মন্ত্রী ছিলেন, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, তারা মন্ত্রী না কিন্তু দলের মধ্যে খুব পাওয়ারফুল ক্যাডার মেনটেন করতেন, তাদের নিয়ে দেখেন তো এই সমস্ত পাগলামি করছে কিনা, কোনো পাগলামি না। যদি এরকম কোনো পাগলামি করতো, ওদের বাড়িতে, ভিটা বাড়িতে বুলডোজার দিয়ে ভেঙে ওখানে বাগুন, মানে বেগুন চাষ করে ফেলতো, আমরা বাগুন বলি, বেগুন চাষ করে ফেলতো। কিন্তু ইনুস জামানাতে সব কিছু এতটা এলোমেলো হয়ে গেল, সেই এলোমেলোর কারণে যে কোনো সচিবের কান মলে দেওয়া কোনো ব্যাপার ছিল না, যে কোনো মন্ত্রী, সাবেক মন্ত্রী, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, বিচারপতি, প্রধান বিচারপতি, তাদের গালে জুতোর বাড়ি দেওয়া, গলায় জুতোর মালা পরানো, এগুলো সব ডালভাত হয়ে গিয়েছিল। আর সেই ডালভাত হওয়ার কারণে এই টোটাল যে চক্র, মানে একটা মব চক্র, তার সঙ্গে একটা সাইবার সন্ত্রাসী, তার সঙ্গে একটা সন্ত্রাসী গ্রুপ, তার সঙ্গে অস্ত্রধারী গ্রুপ, তার সঙ্গে একটা পলিটিক্যাল গ্রুপ, রাজনৈতিক গ্রুপ, তারা সব মিলে যে সিন্ডিকেশনটা গড়ে তুলেছিল ইউনুস জমানাতে, সেই ভূত এখনো পর্যন্ত যায়নি, বরং আরও বেড়ে গেছে। এবং সেই সাইবার সন্ত্রাসীরা এখন এই নতুন যে সরকার আছে, নতুন সরকারকে যত বেশি আক্রমণ করছে, এবং তারা এখন, আগে বিভিন্ন জায়গা থেকে তারা প্রমোশনাল মানি পেত, তো সেই প্রমোশনাল মানিটা বন্ধ হয়ে যখনই গেছে, সঙ্গে সঙ্গে আবার তারা তাদের যারা নিয়োগকর্তা তাদেরকেও গালাগালি করেছে, তাদেরকেও আজে বাজে কথা বলেছে, আবার টাকা পয়সা দিয়ে তাদেরকে মানে যাকে বলা হয় দমন করা গেছে। ওই যে দেখেন আরাফ নামে একটা ছেলে আছে, দুবাইতে থাকে, তো সেই আরাফের সাথে মধ্যে এরকম দেখা গেল কিছু সাইবার সন্ত্রাসীদের গন্ডগোল হয়ে গেল, সিরিয়াস। এখন আরাফ যত স্ট্রংলি সেটা মোকাবেলা করেছে, ওভাবে সালাউদ্দিন সাহেব পাচ্ছেন না। কিংবা ধরুন একজন নীলা ইব্রাহিম, ইসরাফিল, বা একজন ধরেন গোলাম মৌলা রানী, কিংবা ধরুন একজন মেঘনা আলম, আমাদের মতো সাধারণ মানুষ, আমরা ইভেন নুরুল হক নূর, আমরা যেভাবে এই ধরনের সাইবার সন্ত্রাসীদেরকে মোকাবেলা করেছি, এরা কে কি বলল, কি রিপোর্ট করলো, কোন করলো, ডাজ নট ম্যাটার। ফলে কি হলো দেখুন, যে তারা এই আমাদের মতো লোকজনকে নিয়ে আর ঘাটাঘাটি করতে সাহস পাচ্ছে না। কিন্তু তারেক রহমান সাহেবের মতো মানুষ, জুবাইদা রহমানের মতো মানুষ, জাইমা রহমানের মতো আমাদের কন্যা, সালাউদ্দিন সাহেব বা তার ছেলে, কিংবা অন্য যে সকল মন্ত্রী মিনিস্টার রয়েছে, নিতান্ত ভদ্রলোক মানুষ, ইনক্লুডিং মানে অনেক ভদ্রলোক মন্ত্রী তো আছেন না, তাদেরকে নিয়ে বা এই যে ইভেন ধরেন যে সমস্ত লোকজন ভবিষ্যতে ভালো কিছু আশা করবে, যেমন পার্থ আছেন, তো এদেরকে জিম্মি করে প্রত্যেক মুহূর্তে এই সাইবার সন্ত্রাসীরা নানা রকম কর্মকাণ্ড করে যাচ্ছে, এবং ডে বাই ডে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়তে বাড়তে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে রাষ্ট্র কি রাজনৈতিক দলগুলো চালাচ্ছে, বিএনপি চালাচ্ছে, নির্বাচিত সরকার চালাচ্ছে, নাকি সাইবার সন্ত্রাসীরা চালাচ্ছে, এটি আর কয়দিন পরে মানুষজন প্রকাশ্যে সেই প্রশ্নগুলো করতে থাকবে। কাজে আমি মনে করি রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করে এই সাইবার সন্ত্রাসী, তাদের
যে সকল এজেন্ট রয়েছে, ইভেন তাদের শেখ হাসিনা যে কাজটি করেছে, তাদের অনেক আত্মীয়-স্বজনকে দিয়ে শেখ হাসিনার জামানাতে তাদেরকে সবসময় একটা টাইটের উপর রেখেছিল, কান্নার উপরে, দোলের উপর রেখেছিল। তো সেই জিনিসটি আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে শক্তের ভক্ত নরমের জম। এখানে কিছু মানুষ আছে আপনাকে তাদেরকে চড়-থাপ্পড় মারতে হবেই। কিছু মানুষ আছে আপনি যদি তাদেরকে লাথি না মারেন সে বুঝবেই না যে তাকে অপমান করা হয়েছে। এখানে দুর্বলের কোনো জায়গা নেই। এখানে আপনি কথা যেভাবেই বলেন না কেন, ইউ মাস্ট হ্যাভ এ পাওয়ার। আপনার শক্তি থাকতে হবে। সেই শক্তিটা যারা প্রয়োগ করেছে বা করতে পারে তারাই এই সমাজে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন সব জায়গায় টিকে থাকতে পারেন। এইখানে আপনি একটু খরগোশ প্রকৃতির হলে, একটু ভদ্রলোক প্রকৃতির হলে মোটামুটি আপনাকে একেবারে মামলেট করে তারপরে সে পোজ করে ডিম যেভাবে খায় অথবা মাঝে, মাঝে ডিম আমরা অনেক সময় গিলে খেয়ে ফেলি। ঐরকমভাবে খেয়ে ফেলার মতো লোক আছে এবং সেই লোকগুলোর মধ্যে এখন সবচেয়ে রাক্ষস রূপে যারা আসছে তারা এই সাইবার সন্ত্রাসী। আল্লাহ আমাদের সবাইকে হিকমত দান করুন বুঝার, তাগত দান করুন, শক্তি দান করুন এদেরকে মোকাবেলা করার। আর যারা এদের দ্বারা ক্ষতিগ্রস্ত তারা যেন এদেরকে দেশে দেশের বাইরে উচিত শিক্ষা দিতে পারে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।